আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম। ঈদ মোবারক। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই যুক্ত আছেন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। প্রিয় আইনের শিক্ষার্থীদের জান্নাত শারমিন যুক্ত আছেন, জালাল ইতি যুক্ত আছেন আমাদের সাথে, আফরিন আক্তার যুক্ত আছেন। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন, আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন। এবং আরেকটা বিষয়, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি আদালতের প্রকারভেদ, দেওয়ানি আদালতের এখতিয়ার। একটি দেওয়ানি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় ইত্যাদি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা আগামীকাল ৩ তারিখ থেকে দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনা শুরু করব। তার পূর্বে আজকের এই ক্লাসটি ফাউন্ডেশন ক্লাস হিসেবে ধরতে পারেন, কারণ আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করার পূর্বে আমাদের যে বিষয়টি জানতে হবে সেই বিষয়টি হচ্ছে দেওয়ানি আদালত কি, কোন কোন মামলাগুলো আপনি দেওয়ানি আদালতে দায়ের করতে পারেন, দেওয়ানি আদালত কত প্রকার, কোন আদালতে কোন মামলাটা দায়ের করা যাবে, কোন মামলাটা কোন আদালতে দায়ের করতে হবে। একটি দেওয়ানি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে একটি দেওয়ানি মোকদ্দমা শেষ হয়, এই যে প্রাথমিক নলেজটুকু আপনার জানতে হবে। এই বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলো আপনার যদি জানা থাকে তাহলে দেওয়ানি কার্যবিধি আপনার কাছে পানির মতো সহজ মনে হবে, কারণ এটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। এই আইনটা আপনি বুঝে শুনে যদি পড়তে পারেন, এবং আমাদের আগামীকাল থেকে দেওয়ানি কার্যবিধির যেহেতু ক্লাস শুরু, যারা যুক্ত আছেন এবং যারা যুক্ত হতে যাচ্ছেন বা হতে চাচ্ছেন, আমি বলবো শুধু ক্লাসগুলো দেখবেন। ক্লাসগুলো দেখার মাধ্যমেই কিন্তু আপনি দেওয়ানি কার্যবিধি, যাদের অনেক কঠিন মনে হয়, মনে রাখতে পারেন না, আদেশ মনে রাখতে পারেন না, অনেক বড় মনে হয়, তাদের কাছে একদম তামাদির মতো ছোট আইন মনে হবে। এই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন যেমন ছোট একটি আইন, এই ছোট্ট করে ফেলবো আইনটাকে। কিভাবে আপনি এই দেওয়ানি কার্যবিধিতে অত্যন্ত সহজভাবে পরীক্ষায় মিনিমাম কমপক্ষে 14-15টি এমসিকিউ নাম্বার পেতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, অনেকেই যুক্ত আছেন ইনশাল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে, 31 জন যুক্ত আছেন, আমি 31টা শেয়ার আপনাদের সবার কাছেই চাচ্ছি। সবাই যদি পারেন, বিভিন্ন গ্রুপ, বার কাউন্সিলের যে বিভিন্ন গ্রুপগুলো আছে এমসিকিউ পরীক্ষা, বিভিন্ন গ্রুপে 1, 2, 3টা শেয়ার করে দিবেন। ফলে অনেক শিক্ষার্থী আজকের এই ফাউন্ডেশন ক্লাসটা দেখার সুযোগ পাবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, একটা করে শেয়ার করে দিবেন। আমরা আলোচনা শুরু করব। তার পূর্বে আমি একটু অ্যাডভাইস দিয়ে নেই। আগামীকাল বৃহস্পতিবার 3 তারিখ থেকে আমাদের দেওয়ানি কার্যবিধি দিয়ে শুরু হচ্ছে। আমরা দুরন্ত ল একাডেমির স্পেশাল ব্যাচ আয়োজন করেছিলাম 1 মাস পূর্বে। ইতিমধ্যে আমরা 5টা আইনের রিভিশন শেষ করেছি। আমাদের অনেক শিক্ষার্থী এখানে যুক্ত আছেন। তো আমরা 2টা আইন বাকি রাখছিলাম ঈদের পর। একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি আর একটা হচ্ছে প্যানাল কোড। যারা এই যে দেওয়ানি কার্যবিধি, প্যানাল কোড অনেক বড় মনে করেন, শুধু তারা রিভিশন করার জন্য আমাদের এখানে যুক্ত হতে পারেন নামমাত্র ফি এর মাধ্যমে। হ্যাঁ, নামমাত্র ফি এর মাধ্যমে, অল্প ফি।
এবং প্রত্যেকটা আদেশ টেকনিকের সাহায্যে মনে রাখা যেন যায়, প্রশ্ন যেন কমন পেতে পারেন, কমন পাওয়া যায়, এই আকারে আমরা এখানে পড়ব। দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে 8টি ক্লাস, প্যানেল কোড থেকে থাকবে 8টি ক্লাস, প্রত্যেকটা সাবজেক্ট থেকে বিষয়ভিত্তিক 4টি করে মডেল টেস্ট থাকবে, প্যানেল কোড থেকে 4টি, দেওয়ানি থেকে 4টি। পাশাপাশি আমাদের স্পেশাল ব্যাচে যারা নতুন যুক্ত হতে চাচ্ছেন, দেখেন পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন কমপক্ষে 4টি এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানতে পারবেন। পাশাপাশি আমাদের বিগত দিনের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো দেখার সুযোগ কিন্তু আপনি পাবেন। ওকে, তো অনেকেই শেয়ার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাজনীন নাহার, জালাল ইতি, শরীফ আল মামুন ভাই, আমাদের প্রিয় ভাই। অনেক শিক্ষার্থী শেয়ার দিয়েছেন, মারিয়াম ক্লারা যুক্ত আছেন, শেয়ার দিয়েছেন, শিমু সুলতানা, তামান্না বিনতে তাইয়েবা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অনেক শিক্ষার্থী, আসলে যাদের নাম বলতে পারছি না, কিছু মনে করবেন না, অনেকেই যেহেতু যুক্ত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার দিয়ে দিবেন। আর যারা শেয়ার দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শুরু করব, আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল থেকে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে। বিষয় হচ্ছে, প্রথমে আমরা দেওয়ানি কার্যবিধি দিয়ে আগামীকাল শুরু করব ধারাবাহিক আলোচনা। তো ইনশাল্লাহ আমি আশা করি শুধু দেওয়ানি কার্যবিধি, প্যানেল কোড, আমাদের এই স্পেশাল ব্যাচে যারা যুক্ত হবেন, এই দুইটা আইন থেকে আমরা সবাই জানি 20 থেকে প্যানেল কোডে থাকবে 20টি এমসিকিউ, দেওয়ানি কার্যবিধিতে থাকবে 20টি এমসিকিউ। আমি আশা করি ইনশাআল্লাহ যদি ক্লাসে শুধু উপস্থিত থাকেন, ক্লাসগুলো দেখেন, প্রত্যেকটা বিষয় থেকে 12 নাম্বারের উপরে আপনি শুধু ক্লাস থেকেই পাবেন, শুধু ক্লাস থেকেই 12-র উপরে নাম্বার আপনি ক্যারি করতে পারবেন, আমি ইনশাআল্লাহ বলতে পারি। তাহলে ইনশাআল্লাহ যাদের এখনো প্রিপারেশন বা রিভিশন যাই বলি নিতে চাচ্ছেন, তারা যুক্ত হতে পারেন আমাদের স্পেশাল ব্যাচে। আমাদের স্পেশাল ব্যাচে অনেকেই যুক্ত আছেন, হ্যাঁ, অনেক শিক্ষার্থী এখানে যুক্ত আছেন। তাদের সাথে যুক্ত হয়ে সেরা একটা প্রস্তুতি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের যে আলোচনা, আবারও বলি, আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। দেওয়ানি কার্যবিধিটা কি, দেওয়ানি কার্যবিধি বুঝতে হলে আজকের ক্লাসটা আপনাকে দেখতে হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ, প্রকারভেদ, এখতিয়ার এবং একটি দেওয়ানি মামলা শুরু করার পর কি কি ধাপের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। আরো কিছু আলোচনা আছে, শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। আমাদের স্পেশাল ব্যাচের শিক্ষার্থীদের জন্য বলতেছি, আপনারা যখন পরীক্ষা দেন অনেক কিছু ভুল করে থাকেন, এই ভুলগুলো করা যাবে না, সেই ভুলগুলো যেন না করেন। এবং আজকে যেহেতু এটা মডেল টেস্ট পরীক্ষা হবে রাত 10:30-এ, 10টায় হওয়ার কথা ছিল, ক্লাসের জন্য আমি আধা ঘন্টা পিছিয়ে দিয়েছি। 10:30-এ হবে আপনাদের মডেল টেস্ট পরীক্ষা, পূর্ণাঙ্গ মডেল টেস্ট। কিভাবে পরীক্ষাটা দিবেন আমি ক্লাসের শেষে আমি 5 মিনিট আপনাদেরকে বুঝিয়ে দিব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, দেওয়ানি কার্যবিধি কত সালের আইন কমেন্ট করবেন, আমি ক্লাস শুরু করব। ওকে, এবং ক্লাসটি শুরু করার পূর্বে আবারও কি জানাচ্ছি, ঈদ মোবারক। আমি আমার দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে যারা যুক্ত আছেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, তাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। জি, ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা, আমি ক্লাসে আছি, আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ফোন দেবেন। তো যারা ক্লাসে যুক্ত আছেন, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র ঈদ যেন আমাদের জীবনে বয়ে আনে অনাবিল সুখ, সমৃদ্ধি এবং আনন্দময়। এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করতেছি। আজকে প্রথমে আলোচনা করা হবে দেওয়ানি কার্যবিধির প্রকারভেদ। কারণ একটা দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি ধাপ, তাহলে আমরা ধাপ জানার পূর্বে জানবো এই দেওয়ানি আদালতটা কয় প্রকার। দেওয়ানি আদালতের প্রকারভেদ, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আমি দেখেন ক্লাসে বেশি বেশি প্রশ্ন করে থাকি,
আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার কমেন্টে, কারণ আপনি যখন কমেন্ট করবেন লেখা হয়ে যাবে, আর একবার লেখা মানে 10 বার পড়ার চাইতে উত্তম। দেওয়ানি আদালতের প্রকারভেদ আলোচনা করব। আমরা সকলেই জানি দেওয়ানি আদালত হচ্ছে কত প্রকার? 5 প্রকার। দেওয়ানি আদালত 5 প্রকার। এটা কোথায় বলা আছে? যিনি কমেন্ট করতে পারবেন তিনি হচ্ছেন দুরন্ত শিক্ষার্থী। প্রশ্নটি হচ্ছে দেওয়ানি আদালত 5 প্রকার। সবাই জানি। আমার প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে এই যে দেওয়ানি আদালত 5 প্রকার কোথায় বলা আছে? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর দিতে পারেন। হ্যাঁ, সবিতা গাঙ্গুলি, দেওয়ানি আদালত 5 প্রকার। মেহেদি হাসান 5 প্রকার। এমডি হালিম, জাকির হোসেন, জালালিতি 1908 সালের 5। শরীফ আল মামুন। প্রশ্নটি কিন্তু এটা না, প্রশ্নটি হচ্ছে দেওয়ানি আদালত 5 প্রকার কোথায় বলা আছে? ভেরি গুড মেহেদি হাসান। মেহেদি হাসানের জন্য একটা করতালি হয়ে যাওয়ার কথা, সবাই তার জন্য শুভকামনা। মেহেদি হাসান, সিভিল কোড অ্যাক্ট 1887। এই যে সিভিল কোড অ্যাক্ট 1887, দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 এর সেকশন 3। দেখেন, প্রশ্ন এখান থেকে কিন্তু হয়ে যেতে পারে কনফিউশন প্রশ্ন, আপনাদেরকে কনফিউজড করতে পারে। এরকম প্রশ্ন কিন্তু অনেক হবে। সিভিল কোড অ্যাক্ট 1887 সেকশন 3। সো সবাই কমেন্ট করবেন। যারা জানেন না তারা, যারা জানেন তারাও। প্রত্যেক শিক্ষার্থী কমেন্ট করবেন। কমেন্টের কিন্তু গুণাগুণ আছে, কারণ কমেন্ট যখন করবেন লেখা হবে, আর লেখা মানে 10 বার পড়ার চাইতে উত্তম। এমডি হারুন, দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 সেকশন 3। তাহলে এই যে 3তে এখানে বলা হচ্ছে দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? আমরা জানি দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। আমরা এই দেওয়ানি আদালত যে 5 প্রকার, চলুন আমরা দেখে নিই এই দেওয়ানি আদালত 5 প্রকার কি কি। ওকে, দেখেন দেওয়ানি আদালত 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে জেলা জাজ আদালত, দ্য কোড অফ ডিস্ট্রিক্ট জাজ। জেলা জাজ আদালত, জেলা জাজ আদালত। সেকেন্ড, দ্য কোড অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আদালত, মানে অতিরিক্ত জেলা জাজ আদালত। ওকে। 3 নম্বরে কি? যুগ্ম জেলা জাজ আদালত, দ্য কোড অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। দ্য কোড অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ মানে যুগ্ম জেলা জাজ আদালত। ওকে। 4 নম্বর হচ্ছে সিনিয়র সহকারী জাজ আদালত। ওকে। এবং 5 নম্বর হচ্ছে সহকারী জাজ আদালত। ওকে। এই যে 5 প্রকার আমরা আদালতের কথা জানলাম। কয় প্রকার? 5 প্রকার আদালতের কথা জানলাম। যারা জানেন না, ঠুটস্থ মুখস্থ আত্মস্থ যাই বলি করে ফেলেন। আমরা এখানে 5 প্রকার যে জেলা জাজ আদালতের কথা জানলাম, এটা বলা হচ্ছে দ্য কোড অফ সিভিল, দ্য সিভিল কোড অ্যাক্টের 1887 সালের সেকশন হচ্ছে 3। এই 3 নম্বর সেকশনে 5 প্রকার সিভিল কোর্টের কথা বলা হচ্ছে। তাহলে 5 প্রকার সিভিল আদালত থাকলেও এখানে আমরা আদালতের এখতিয়ারগুলো দেখব। এই যে 5 প্রকার আদালত, এখানে মূলত 5টি এখতিয়ার থাকে। তোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এখতিয়ার হচ্ছে আদি এখতিয়ার। দেখেন এখতিয়ারগুলো আমরা 3 ভাগে প্রথমে ভাগ করতে পারি। 3 প্রকার দেওয়ানি আদালতের। আদি। হ্যালো, হ্যাঁ ঈদ মোবারক ম্যাডাম। আমি তো একটু ক্লাসে আচ্ছা, আমি একটু ক্লাসে আছি। লাইভ ক্লাসে আছে আপা, পরে কথা বলবো। ওকে। আচ্ছা, এখন এই যে যা বলতেছিলাম, আমাদের
এই যে এখতিয়ারগুলো আমরা দেখব এই আদালতের কোন আদালতের এখতিয়ার কতটুকু। দেখেন আজকের ক্লাসটি মনোযোগ দেন, মনোযোগ যদি না দিতে পারেন আজকের ক্লাসটি বুঝতে না পারলে দেওয়ানি কার্যবিধি বুঝতে পারবেন না। সো আমরা এখতিয়ারকে প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে আদি এখতিয়ার। এই যে আদি এখতিয়ার হচ্ছে এমন একটা এখতিয়ার, মামলা গ্রহণের এখতিয়ার। কোন আদালত মামলাটা গ্রহণ করতে পারে। এখানে দেখেন এই যে আমরা দেখতেছি যুগ্ম, সিনিয়র, সহকারী, এই যে এই তিনটা আমি যে রাইট চিহ্ন দিলাম, এই তিনটা আদালত মূলত মামলা গ্রহণ করার এখতিয়ার থাকে, যাকে বলা হয় আদি এখতিয়ার। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেন আদি এখতিয়ার, এটাও আপনি গুরুত্বপূর্ণ। সেকশন 9 সিপিসির 9 নাম্বার যে ধারাটা আপনারা দেখবেন, এখানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা যদি আপনারা পড়েন, সেকশন 9 দেওয়ানি কার্যবিধির 9 নাম্বার ধারাতে এখানে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যাতে একটা বিষয় বলা হচ্ছে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা কি। দেওয়ানি আদালত ফৌজদারি মামলা বিচার করতে পারবে বলেন তো? না, এরা কিন্তু ফৌজদারি মামলা বিচার করতে পারে না। এখন তারা শুধু দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাগুলো বিচার করবে। সো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা কি? সেকশন 9 দেওয়ানি কার্যবিধির যে 9 ধারা, এখানে একটা বিষয় ব্যাখ্যাতে বলা হচ্ছে। ধারাটা আগে দেখেন যে সিভিল কোর্টের যে এখতিয়ারটা, the court so trial civil suit unless part, মানে নিষেধ বা বারিত না থাকলে দেওয়ানি আদালত সকল প্রকার মোকদ্দমার বিচার করতে পারে। বারিত না থাকলে বা নিষেধ যদি না থাকে, একটা দেওয়ানি আদালত যে কোনো প্রকার মোকদ্দমার বিচার করার এখতিয়ার আছে। ব্যাখ্যা, এক্সপ্লেনেশনে যদি যান, দেখেন যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা বলতে কি বোঝাচ্ছে। এখানে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা বলতে দুইটা বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করবে, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস, মানে সম্পত্তির অধিকার থাকতে হবে। দেখেন একটা নাম্বার হচ্ছে সম্পত্তির অধিকার, আরেকটা হচ্ছে পদের অধিকার। পদের অধিকার, দেখেন সম্পত্তি বা পদের অধিকার নিয়ে যে সকল মোকদ্দমাগুলো প্রতিদ্বন্দ্বিতা করা হয় সেগুলি তো মূলত বলা হয় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে যে জমি জমা সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে যখন একজনের সাথে আপনার বিরোধ হবে, তখন আপনি কি ফৌজদারি মামলা করলে হবে। এখানে দেওয়ানি সিভিল লাইবিলিটি, এখানে আপনাকে এই যে দেওয়ানি আদালতগুলো আছে, যুগ্ম, সিনিয়র, সহকারী, এই যে তিনটি আদালত, তারা কিন্তু মামলা আমলে গ্রহণ করতে পারে, আদি এখতিয়ার তাদের আছে। তো এই তিনটি আদালতের আর্থিক মূল্য অনুযায়ী, জুরিকডিকশন, পিকুইনারি জুরিকডিকশন অনুযায়ী এই তিনটি আদালতের যে কোনো একটি আদালতে আপনি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দায়ের করবেন। আরেকটা পড়বো আমরা আঞ্চলিক এখতিয়ার। কোন মামলাটা কোন অঞ্চলের মধ্যে, যেমন ধরেন আমরা ময়মনসিংহের কথা বলি, আমাদের বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে, অনেক উপজেলা আছে। তো আপনার জেলা সদরের মামলা কোন দেওয়ানি আদালতে দায়ের করবেন? ফুলপুর উপজেলা আছে, এই মামলাটা কোন উপজেলার মধ্যে দায়ের করবেন? এই উপজেলার মামলাগুলো কোন আদালতে দায়ের করবেন? কারণ আমরা জানি অনেকগুলো একাধিক সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ থাকে, একাধিক, প্রত্যেকটা জেলাতে অনেকগুলো থাকে। তো কোন এখতিয়ারে কোন উপজেলা, মানে একটা উপজেলা নিয়ে কিন্তু একটা এখতিয়ার থাকে, বা একটা কি বলবো, যারা কোর্ট প্র্যাকটিস করেন তারা বিষয়টা বুঝতে পারতেছেন আমার কথাটা সহজেই। যেমন ধরেন একটা উপজেলা বা একটা থানা, ওই যে উপজেলা বা থানাটা, সেই উপজেলা বা থানা, তার জন্য নির্ধারিত একটা দেওয়ানি আদালত আছে। আবার জেলা সদরের মামলাগুলো কোথায় করবেন, তার জন্য একটা নির্ধারিত আদালত আছে। এগুলো হচ্ছে কি আঞ্চলিক এখতিয়ার, অর্থাৎ আপনি যে আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থান করেন
সেই মামলাগুলো সেখানে দায়ের করতে হবে। যেমন আমরা 16 ধারা দেওয়ানি কার্যবিধির যখন 16 ধারা পড়ব, 16 ধারা থেকে 20 ধারা পর্যন্ত, 16 ধারা থেকে 20 ধারা পর্যন্ত এই যে আঞ্চলিক এখতিয়ারের বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমেই দেখেন দেওয়ানি প্রকৃতির মোকদ্দমাটা কি। সম্পত্তির অধিকার বা পদের অধিকার নিয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, যখন আপনার পদের কোনো অধিকার নিয়ে আপনার বিরোধ চলবে, সম্পত্তির অধিকার নিয়ে যখন বিরোধ চলবে, তখন আপনি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দায়ের করবেন। ওকে, তো আমরা আদি এখতিয়ার দেখলাম। তারপরে আমরা দেখব আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার, আমরা আঞ্চলিক এখতিয়ার তো বলেই ফেললাম। যেমন ধরেন গাজীপুরের কথা আমরা বলি। গাজীপুর কিন্তু অনেক উপজেলা নিয়ে গঠিত, তাই না? এই গাজীপুর সদর এটা কোন আর্থিক এখতিয়ারে অবস্থিত, মানে কোন আদালত এই গাজীপুরে মামলাগুলো পরিচালনা করবেন, গ্রহণ করবেন, সেটা কিন্তু বলা আছে, ঠিক আছে, নির্দিষ্টভাবে দেওয়া আছে। তো গাজীপুরের যে আরো উপজেলাগুলো আছে, বিভিন্ন রকমের, কাপাসিয়া উপজেলা হতে পারে বা যে কোনো, সবগুলো নাম আমি বলতে পারবো না। তো এই যে কোন অঞ্চলের কোন উপজেলার মামলাগুলো কোন আদালতে দায়ের করবেন, সেই আদালতে গেলেই আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে এটাই মূলত আঞ্চলিক এখতিয়ার। তাহলে আঞ্চলিক এখতিয়ারগুলো বিবেচনায় নিতে হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পিকুইনারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার, এই যে আর্থিক এখতিয়ারটা, এটা কিন্তু গুরুত্ব অনেক। আর্থিক এখতিয়ারের গুরুত্ব অনেক, কারণ হচ্ছে স্যার আপনি 3 তারিখ থেকে ক্লাস শুরু করার কথা ছিল। হ্যাঁ, আগামীকাল 3 তারিখ আমাদের স্পেশাল ব্যাচে ক্লাস শুরু হবে দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনা। আজকে আমি দেওয়ানি কার্যবিধির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি, আমার অ্যাডভাইস দিচ্ছি। মানে বিষয়টা তো বুঝতেই পারতেছেন, যদি নতুন কিছু ছাত্র যুক্ত হতে পারে। দেওয়ানি কার্যবিধি যারা বুঝতে পারে না, অনেক কঠিন মনে হয়, সহজে কিভাবে দেওয়ানি কার্যবিধি আত্মস্থ করতে পারবে, এই বিষয়গুলো জানাবো। পাশাপাশি আমার বিজ্ঞাপন হবে, বিজ্ঞাপন। আগামীকাল রাত 10টা থেকে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস শুরু। যে সকল শিক্ষার্থী দেওয়ানি কার্যবিধি কম বুঝেন, বড় মনে হয়, অনেক ছোট হয়ে যাবে সেই আইনটা, আমরা এমন ভাবে রিভিশন করাবো। শুধু ক্লাসগুলো 8টা ক্লাস হবে, দেওয়ানি কার্যবিধি প্যানেল করে 8টা ক্লাস হবে। ক্লাসগুলো দেখলে আপনি 10 থেকে 12টা নাম্বার হবে শুধু ক্লাস দেখলে। পাশাপাশি তো পড়বেন, নিজেও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেব। ওকে, তো যারা যুক্ত হতে চাচ্ছেন হতে পারেন। আগামীকাল থেকে ক্লাস শুরু। হ্যাঁ, মাঝে মাঝে বিজ্ঞাপন দেব, একটু প্রবলেম হতেও পারে আপনাদের, মনে কিছু নিবেন না। আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে, ক্যারি অন। শরীফ আল মামুন স্যার, আপনি 3 তারিখ থেকে ক্লাস। ওকে, যাই হোক, আমরা আর্থিক এখতিয়ারটা দেখব। এই যে আর্থিক এখতিয়ার, এটা কোথায় বলা আছে দেখি, আমি কমেন্টে আপনাদের উত্তর আশা করব। পিকুইনারি জুরিসডিকশন কোথায় বলা আছে দেখি, কে বলতে পারেন? হ্যাঁ, আমি কমেন্ট দেখতে চাচ্ছি আপনাদের। ভানু ঘোষ 6 ধারা, ভেরি গুড। রফিকুল ইসলাম, এমডি হারুন, শরীফ আল মামুন কন্টিনিউ করেন। সুমন সরকার 6 ধারা, ভেরি গুড ভেরি গুড। আরেকটি প্রশ্ন করে যাচ্ছি, উত্তর করবেন। দেওয়ানি কার্যবিধির 6 ধারায় পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে বলা আছে, আর্থিক এখতিয়ার। আরেকটা আইনে বলা আছে, ওই আইনটার কত ধারাতে এই পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে বলা আছে। আরেকটা আইন আছে সাথে সাথে, পাশাপাশি আরেকটা আইন আছে, আরেকটা, এই যে দেওয়ানি কার্যবিধি ব্যতীত আরেকটা আইনে বলা আছে পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে। ওই আইনটার কত ধারাতে, আইনটার নাম সহ ধারাটা উল্লেখ করবেন। যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন দুরন্ত শিক্ষার্থী আমাদের। এই যে সিভিল কোর্ট অ্যাক্ট, আমরা যে সিভিল কোর্ট অ্যাক্টের 6 ধারা, ঠিক আছে, সিভিল কোর্ট অ্যাক্টের 19 ধারা, সিভিল কোর্ট অ্যাক্টের 19 ধারা এবং দেওয়ানি কার্যবিধির সিপিসি 6 সিভিল কোর্ট অ্যাক্ট, হ্যাঁ, সিভিল কোর্ট অ্যাক্টের 19 ধারা, ঠিক আছে।
এই দুইটা ধারাতে, সিভিল কোড অ্যাক্টের সেকশন 9 না 19 ধারা হবে শরীফ আল আমন ভাই। তো দেখেন আমাদের এই যে আর্থিক এখতিয়ার পিকুইনারি জুরিসডিকশন, এখান থেকে প্রশ্ন এমসিকিউ কমন হবে। আমরা প্রথমেই চলে যাব সহকারী জাজ। সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে সর্বোচ্চ 15 লক্ষ টাকা। কত টাকা? সর্বোচ্চ 15 লক্ষ টাকা। সহকারী জাজ, আপনারা সবাই কমেন্ট করবেন, লিখবেন, ওকে লিখবেন। সিনিয়র সহকারী জাজ, এই যে 15 লক্ষ 1 টাকা থেকে, 15 লক্ষ 1 টাকা থেকে কত টাকা? 25 লক্ষ টাকা। দেখেন তাহলে আমরা পেলাম সহকারী, সিনিয়র সহকারী, বাকি থাকলো যুগ্ম। যুগ্ম জেলা জাজ হচ্ছে 25 লক্ষ প্লাস, মানে সীমাহীন, যার কোনো সীমা নাই। দেখেন তো বুঝতে পারলেন কিনা? ভানুঘোষ 1887 18-19 দ্বারা, হ্যাঁ হতে পারে। তাহলে আমরা এখানে আর্থিক এখতিয়ার বা পিকুইনারি যে জুরিসডিকশন সে সম্পর্কে সহকারী জাজ আদালত 15 লক্ষ টাকা পর্যন্ত প্রশ্ন হতে পারে। সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার কত? 15 লক্ষ টাকা। প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। করিম একটি মামলা দায়ের করবে, এই মামলার আর্থিক এখতিয়ার হচ্ছে 16 লক্ষ টাকা। এই যে করিম আর্থিক এখতিয়ার 16 লক্ষ টাকা, এই মামলাটা কোন আদালতে দায়ের করতে হবে? প্রশ্নের উত্তর করবেন কমেন্টে। সহকারী জাজ আদালতের আর্থিক এখতিয়ার 15 লক্ষ টাকা। তামান্না বিনতে তাইয়েবা, হ্যাঁ ভেরি গুড। সিনিয়র সহকারী 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, ওকে। তাহলে এই যে আব্দুল করিম সাহেব, তিনি একটা মামলা দায়ের করবেন একটা ভূমি নিয়ে। এই যে ভূমিটা, এই যে একটা ভূমি, এই ভূমির মূল্যটা ধরেন, মূল্য ভ্যালুয়েশন হচ্ছে ধরেন 16 লক্ষ টাকা। 16 লক্ষ। এই মামলাটা কোথায় দায়ের করবেন? বলেন তো দেখি। একটা ভূমি, এই জমিটা নিয়ে করিম সাহেব একটা মামলা দায়ের করবেন, যার মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। কোথায় করবেন? কমেন্ট করবেন সবাই। আলী তৌহিদ সিনিয়র সহকারী জাজ আদালত, ভেরি গুড। রফিকুল ইসলাম সিনিয়র সহকারী জাজ আদালত, ভেরি গুড। ওই মামলা সিনিয়র সহকারী জাজ আদালতে দায়ের করতে হবে। যদি এখানে থাকে ধরেন 30 কোটি, এই মামলাটা কোথায় দায়ের করতে হবে? এই যে 30 কোটির কথা বললাম, এই মামলাটা কোথায় দায়ের করতে হবে বলেন, কমেন্ট করবেন সবাই। 30 কোটি যদি হয় কোথায় দায়ের করতে হবে? জান্নাত শারমিন দুরন্ত শিক্ষার্থী যুক্ত আছেন। এই প্রশ্নটির উত্তর চাচ্ছিলাম যে এই মামলাটা কোথায় দায়ের করতে হবে, কমেন্ট করবেন। সিনিয়র সহকারী জাজ আদালত, এটা আগের প্রশ্নের উত্তর হয়তোবা দিয়েছেন। যুগ্ম জেলা জাজ অজয়শীল, ভেরি গুড। যুগ্ম জান্নাত শারমিন সমান সরকার, আমরা উত্তর পেয়ে গিয়েছি। তাহলে আশা করি এখানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা দেখেন এখানে দেওয়ানি আদালতের এখতিয়ার সম্পর্কে জানলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখতিয়ার হচ্ছে 3টি: আদি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার। এই যে যুগ্ম জেলা জাজের 25 লক্ষ প্লাস থেকে সীমাহীন ক্ষমতা, সিনিয়র সহকারী জাজের 15 লক্ষ প্লাস থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, সহকারী জাজ হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। এর মধ্যে এই যে 3টা আদালতের শ্রেণী বিভাগ করা হয়েছে, এই মামলাগুলো, যে কোনো মামলা যখন আপনি প্রথমে দায়ের করতে যাবেন, প্রথমে আমলে গ্রহণ করবেন 3টা আদালত। আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, জেলা জাজ বা এই যে 2টা আদালতে কিন্তু মামলা আমলে গ্রহণ করার ক্ষমতা নাই। এই যে 2টা আদালতের কথা বললাম, জেলা জাজ এবং অতিরিক্ত জেলা জাজ, এই 2টা আদালত মামলা গ্রহণ করার
আমলে গ্রহণ করার ক্ষমতা নাই। সো তিনটা আদালতে কিন্তু আপনার মামলাটা দায়ের করতে হবে আঞ্চলিক এখতিয়ারের উপর ভিত্তি করে এবং আর্থিক এখতিয়ারের উপর ভিত্তি করে। আঞ্চলিক এবং আর্থিক এই দুইটা এখতিয়ারের উপর ভিত্তি করে আপনার মামলাটা দায়ের করতে হবে। একটা সম্পত্তির মূল্য যদি আপনি দেখেন মামলাটা করার সময়, দেখেন এই আলোচনাটুকু কিন্তু আপনার সারা জীবন মনে থাকতে হবে, সারা জীবনের কাজে লাগবে। আপনি আইনজীবী হবেন, সারা জীবন আইন পেশা পরিচালনা করবেন, এই যে তিনটা বিষয় সারা জীবন আপনার কাজে দিবে। যখন দেখবেন একটা সম্পত্তির মূল্য 15 লক্ষ, সহকারী জাজ অর্থাৎ 15 লক্ষর ভিতরে যদি হয়, 25 লক্ষের ভিতরে হলে সিনিয়র সহকারী জাজে চলে যাবেন, তারপরে 25 লক্ষ প্লাস হলে যুগ্ম জেলা জাজে চলে যাবেন। এই যে তিনটা বিষয় খেয়াল করে আপনাকে এগিয়ে যেতে হবে। একটা মামলা তখন কোথায় দায়ের করবেন, কোন আদালতে দায়ের করবেন। আশা করি ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা অনেক বিষয় জানলাম এখান থেকে, যে দেওয়ানি